দেখেন এখানকার কালচারাল মাইনরিটি তো বাঙালি মুসলমান। ব্রাহ্মণরা ব্রাহ্মণ্যবাদকে আপামরের সংস্কৃতি হিসেবে জোর করে চাপাই দিচ্ছে গত 200 বছর ধরে। এখন আমাদের লড়াইটা হলো আপামরের সংস্কৃতিকে ওই গুটি কয়েকের উপরে ফেরত দেয়া এবং প্রাধান্য দেয়া। এই যে এইখানের পান্তা ইলিশ, কিসের পান্তা ইলিশ, এগুলো কবে ছিল? আমি তো আর আমার বয়স তো আর আসি না, বাট আমার ছোটবেলায় যে বৈশাখ দেখলাম সেই বৈশাখ কই? আমার এলাকায় আমার বৈশাখে কি চমৎকার বৈশাখী মেলা হতো 1 সপ্তাহ ধরে। অনেক সুন্দর সুন্দর মাটির বাসন কোসন পাওয়া যেত, আমরা সবাই বাতাসা, নকুলদানা, জিলাপি সবাই যেতে পারতাম। কোনো কালে শুনি নাই সেই কোত্থেকে এসে কর্পোরেট পান্তা ইলিশ হয়ে গেল। আপনি পান্তার ঐতিহ্যই তো আপনি নাই করে দিলেন। পান্তা কি কোনোদিন সকালে গরম ভাত রান্না করে পানি দিয়ে পান্তা ভাত খায়? বাঙালি কৃষক দুপুরে ভাত রান্না করতো, তারপর রাতে খেত, তারপর যেটা থাকতো পানি দিয়ে রাখতো, সকালে খেত। আপনি তার সাথে মকারি করে কি করতেছেন? সকালে গরম ভাত রান্না করে পানি দিয়ে তার মধ্যে আপনি পান্তা ভাত বইলা বেচতেছেন। দেখেন আপনার যা ইচ্ছে খাইতে পারবেন, এটা আমার কোনো আপত্তি নেই। আপনি পান্তা ইলিশ খান, আপনার যা ইচ্ছে তাই খান, কিন্তু আপনি এটা যখন বাঙালি সংস্কৃতির নাম দিয়ে করবেন, এইটি হলো আমার আপত্তি। কারণ বাঙালি সংস্কৃতি হলো ওখানে আপামর গণমানুষের সংস্কৃতি। তাহলে বাংলাদেশের আপামর গণসংস্কৃতিকে বাড়িধারা, ধানমন্ডি, নাকি লক্ষ কোটি কৃষক? আপনি বললে বলেন তো, বাংলাদেশের কোন কৃষক যখন ইলিশের কেজি ছিল ধরেন 5 টাকা, সেই আমলেও কোনোদিন ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাইয়া আমার কোনো কৃষক লাঙল নিয়ে খেতে যায় নাই? সে সব থেকে ভালো মিলটা দুপুরে খাইতো। এরপর যদি একটু থাকতো, মুরব্বীর জন্য রাত্রিরে তুলে রাখতো। তাহলে সকালে সে কি খায়? সকালে সে পেঁয়াজ মরিচ দিয়ে খায়, আলু ভর্তা দিয়ে খায়, আর একটু সংগতি থাকলে একটা ডিম ভাজি করে খায়। তা আপনার পয়সা আছে, আপনি সারাদিন পান্তা ইলিশ খান, সমস্যা নাই। কিন্তু আপনি ছায়ানটে বসে, উদিচিতে বসে, রমনার বটমূলে বসে শত শত কোটি টাকার কর্পোরেট বাণিজ্য করে এইটা চালাই দিতেছেন কিসের উপরে? বাঙালি সংস্কৃতি। কিসের? আমাদের স্ট্যান্ডটা এটার বিরুদ্ধে। বরং আমরা শাহবাগে যেটা জারি করতে চেয়েছি, আমি পান্তা ভাতই খাবো শাহবাগে বসে, আমি একটা কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, অথবা আলু ভর্তা দিয়ে খাবো। দেখেন বাংলাদেশের চেতনা ব্যবসা বলে না? তো চেতনা ব্যবসার প্যাটার্নটা হলো, আমরা কি কেউ জানি যে এই নকশি কাঁথাটা 40-50 হাজার টাকা, 30 হাজার টাকা কিনতেছি, যে এই নকশি কাঁথাটা বানাইতেছে সে কয় টাকা পায়? অথচ আমরা এম্পাওয়ার করতেছি কারে? যে না, আমরা আপমর বাঙালির ইটে ফুটেই তুলতেছি। কে জানে কয় টাকা? আমরা খোঁজ নিয়েছি। আপনি একদম গ্রামের মানুষের কাছ থেকে নিয়ে আসতেছেন, কয় টাকায় কিনতেছেন, তারে কয় টাকা দিতেছেন, তার কোনো হিসাব আছে? এর মানে হলো গ্রামীণ জিনিসগুলোর যে কর্পোরেট কইরা তোলার পলিসি, নামে আপনি বাঙালিয়ানা দিবেন, ফাঁকে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করবেন, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন নাই। এবং সব থেকে ভয়াবহ ব্যাপার হলো, আমাদের দেশের ধনী মানুষেরা আড়ঙে ওই নকশি কাঁথাটা কেনা তার জন্য কিন্তু কোনো অপরাধ না, নিশ্চয়ই তার ক্যাপাসিটি আছে কিনবে, কিন্তু সে মনে করতেছে সে বাঙালির বিরাট একটা উপকার করতেছে। এই চিন্তা করাটা হইল গলত। আপনি যদি উপকারী করতে চান, সব থেকে ভালো হয় আপনি সিরাজগঞ্জ চলে যান, আপনি সরাসরি কৃষকের হাত দিয়ে কিনেন, আপনার খরচ কম হবে, সে অনেকগুলো টাকা বেশি পাবে। আপনি সেটা করেন। না পারলে আপনি এভাবে চেষ্টা করেন যারা এগুলো আরেকটু কম পয়সা বিক্রি করে, কিন্তু সেটা না করে। তো এই জন্য আমাদের কেন বলতেছি, এই যে আমি আপনার সাথে গল্প করতেছি বিক্রির, আমি আপনার সাথে এর মানে হলো সবগুলো আমাদের সংস্কৃতির উপজাত।